অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক মানের করার পরামর্শ প্রধানমন্ত্রীর। তরুণ প্রজন্মকে বই পড়ে আকৃষ্ট করার তাগিদ। $10,000 পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করছে সরকার। নিয়োগ হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। নিজের কাজে প্রমাণ দিতে চান নতুন গভর্নর। খাত থেকে অর্থনীতি স্থিতিশীল করায় আহসান মনসুরকে দিলেন ধন্যবাদ। যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি সড়ক, রেল ও নৌমন্ত্রীর। ঈদে নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তায় 26 সিদ্ধান্ত। গুলশানে ফ্ল্যাট দুর্নীতি মামলা, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ আদালতের। এবং রাজধানীর হাজারীবাগ স্কুল ছাত্রী হত্যার মূল অভিযুক্ত সিয়াম গ্রেপ্তার। জড়িতদের কঠোর শাস্তি দাবি স্বজনদের। দেখছিলেন মার্কেটেল ব্যাগ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মকে বই পড়তে আকৃষ্ট করতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক মানের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চাইছেন তারেক রহমান। ভাষা আন্দোলনের চেতনা ধারণ, বাঙালির মেধামনন ও মুক্ত চিন্তার বাতিঘর, সঙ্গে নতুন সাহিত্য সৃষ্টির মাধ্যমে নিজস্ব সাংস্কৃতিক উৎকর্ষের অন্যতম কেন্দ্র বলা হয় অমর একুশে বইমেলাকে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাঙালির প্রাণের বইমেলা শুরু হলেও এবছর দেরিতে শুরু হওয়ার কারণ জাতীয় নির্বাচন। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করেন তিনি। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ নিয়ে 9 জনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে বই পড়ে আকৃষ্ট করতে আরও উদ্যোগী হতে আহ্বান জানান। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়া নিয়ে 102টি দেশের জরিপ তুলে ধরে বইমেলা নিছক উৎসব নয় উল্লেখ করে সবাইকে বইপ্রেমিক হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন, আর বই পড়ার পেছনে ব্যয় করেন বছরে গড়ে 62 ঘন্টা। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। আগামীতে বইমেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যায় কিনা এমন প্রস্তাবও দেন সরকার প্রধান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র তার প্রয়োজনে জ্ঞানী গুণীদের সম্মানিত করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও সাহিত্য চর্চার জায়গাকে কখনোই রাজনীতিকরণ করা ঠিক নয়। এটা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। 2026 সালের 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের অমর কীর্তি স্মরণে 1976 সালে 21শে পদক প্রচলন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুরুতে 3টি বিষয়ে এই পদক দেয়া হলেও বর্তমানে এর পরিধি বেড়েছে শিল্প, সাহিত্য সহ সৃষ্টিশীলতার নানা বিষয়ে।
এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে ২১ পদক পান ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান। এর মধ্যে চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর পুরস্কার দেয়া হয়েছে আয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সঙ্গীত দল হিসেবে ২১ পদক পায় ব্যান্ড ওয়ারফেজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট 4 বার। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী মানুষদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ববিতার হাতে পদক তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় সম্মাননা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক তুলে দেয়া হয় জায়দিন সম্পাদক শফিক রেহমানের হাতে। এ সময় প্রধানমন্ত্রীকে ৩টি লাল গোলাপ উপহার দেন খ্যাতিমান এই ব্যক্তি। তরুণদের মন জয় করা বাংলা রক গানের সুপারস্টার আয়ুব বাচ্চুর পদক গ্রহণ করেন তার স্ত্রী। এছাড়া অন্যান্যদের হাতেও পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র তার নিজ প্রয়োজনেই জ্ঞানী গুণীদের সম্মানিত করেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা ও সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। গুণীজনের অবদানে বাংলাদেশের শিল্প সাহিত্য একদিন বিশ্বের দরবারে গর্বিত অবস্থান করে নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন গর্বিত দিনের প্রত্যাশা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রান্তিক দরিদ্র কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন। সচিবালয়ে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:45টার দিকে শুরু হওয়া সভায় বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী যোগ দেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। একই সাথে কিভাবে কাজের গতি আরও বাড়ানো যায় তা নিয়েও পরামর্শ ও নির্দেশনা দেন তিনি। এর আগে সকালে 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটি সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রী পরিষদের প্রথম সভা। কথা নয়, কাজেই নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর মুস্তাকুর রহমান। দায়িত্ব নিয়ে রীতি অনুযায়ী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এড়িয়ে গেলেন তিনি। নতুন গভর্নরের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, খাদের কিনারায় থাকা অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসায় বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে ধন্যবাদ জানিয়েছেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে চারদিকেই চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মতিঝিলে নিজ দপ্তরে আসেন নবনিযুক্ত গভর্নর। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে এড়িয়ে যান তিনি। যেতে যেতে বলেন, কথা নয়, কাজেই নিজের প্রমাণ দিতে চান। প্রথম দিনই ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে আলাদা বৈঠক করে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন নবনিযুক্ত গভর্নর। দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের রীতি থাকলেও তা এড়িয়ে যান গভর্নর মোস্তাকুর রহমান। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের গণমাধ্যমে গভর্নরের উপস্থিতি কম থাকার কথা জানান। যোগাযোগ থাকবে স্পোক্স পার্সনের মাধ্যমে, অর্থাৎ মিডিয়ার সাথে তার ইন্টারেকশনটা কম হবে। মুখপাত্র বলেন, শেখ হাসিনার পতনের পর খাদের কিনারায় থাকা অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসায় বিদায়ী গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন নতুন গভর্নর। খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সেই জায়গা থেকে সরিয়ে এনে স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কথা জানিয়ে মুখপাত্র আরও বলেন, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করবেন গভর্নর মোস্তাকুর রহমান। ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে
ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার কথাও জানানো হয় এ সময়। ওই মব কালচারের মতো কালচার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ কেন্দ্রীয় ব্যাংকের থাকবে না। এর আগে বুধবার আকস্মিকভাবে ডক্টর আহসান এইস মনসুরের নিয়োগ বাতিল করে ইতিহাসে প্রথমবার কোনো ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে নজির স্থাপন করে বিএনপি সরকার। তারপরেও আমরা কথা বলেছি, এজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নৌযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া যেন নিতে না পারে এই জন্য নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃ মন্ত্রণালয় কমিটির সভায় এসব কথা জানান মন্ত্রী। তার মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে। ঈদের সময় ফেরি, স্টিমার, লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেও 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। দুর্নীতি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে গ্রেপ্তারের ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক AKM মুর্তুজা আলী সাগর এই আসামির গ্রেপ্তারের নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেয়। হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু তারপরেও উনি প্রভাব খাটিয়ে, অর্থাৎ খালা উনি যেহেতু প্রধানমন্ত্রীর ভাগ্নি, সেই প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন কর্মকর্তাকে দিয়ে এটা অনুমোদন করে উনি ওনার নিজের নামে সেটা করে নিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। 5 মামলার মধ্যে যেতে 4টিতে সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয় সদর মডেল থানায়। এদিকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারে উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকেও 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। গত 9/5/2025 তারিখে সে অ্যারেস্ট হয়েছে। জেলখানা থাকা অবস্থায় তাকে সোনারি দেখানো হলো। যেদিনকে 9/11/2025 তাকে 5টি মামলা, যার মধ্যে 4টি এফআইআর নাম ছিল, একটা এফআইআর নাম ছিল, সেই 5টি মামলাতে যেদিন জামিন দিয়েছে সেই দিন রাত্রিতেই আজকের যে 5টি মামলা, সেই 5টি মামলা তাকে সোনারি আবেদন করেছিল। এফআইআর তার নাম নাই, স্পেসিফিক কোনো এলিগেশন নাই, এমনকি ইন দ্য মিন টাইম তদন্তের কোনো অগ্রগতিও নাই। এই সব বিবেচনায় তাকে জামিন মঞ্জুর করেছে। জবাবদিহির মাধ্যমে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটা না হলে গণতন্ত্রের কণ্ঠরোধ হবে। বিকেলে রাজধানী বনানীতে নিজ বাসভবনে অ্যাটকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 10টি বিষয়ে কথা বলেন বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, বেসরকারি টেলিভিশন পরিচালনায় যে সমস্যাগুলো রয়েছে তা অল্প সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সমাধান হলে সরকার এবং মালিকপক্ষ উভয়ই লাভ হবে বলে জানায় অ্যাটকো। এ সময় মন্ত্রী বলেন, গণমাধ্যম শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে সরকার। আন্তরিকতার সাথে আমাদের আলোচনা হয়েছে। এই সমস্যাগুলো আমার মনে হয় যে খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা লাভের ব্যাপার হবে। সো সব দিক দিয়ে উইন উইন সিচুয়েশন। এখন এই জিনিসগুলোকে বাস্তবায়ন করা একটা সময়ের ব্যাপার, সেই সময়টা যেন দ্রুত হয় এটা আমরা আশা করছি। স্বাধীনতা কিন্তু জবাবদিহিতাবিহীন হয় না। জবাবদিহিতাবিহীন যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে। আবার জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা আমরা নিশ্চিত করব। সুপ্রিম কোর্ট বারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও আইনজীবী সমাবেশ করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের নেতারা। বক্তারা বলেন, নামে বেনামে নতুন নতুন ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা সক্রিয় হয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আইনজীবী ফোরামের নেতারা। এ সময় আওয়ামী লীগের 3 এমপিকে জামিন দেওয়ার ঘটনায় উদ্বেগ জানান তারা।
চট্টগ্রামের রাউজানে 1.5 মাসের ব্যবধানে গুলি করে হত্যা করা হয় দুজনকে। সবশেষ শিকার বিএনপি নেতা মোহাম্মদ মুজিব। তার স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রায় 19 মাসে 22 জনকে খুন করা হয় রাউজানে। রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন মোহাম্মদ মুজিব। বুধবার সন্ধ্যায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। বুক, কোমর ও চোখের উপর 3টি গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মুজিব। উনি হাসপাতালে আসার আগেই মারা গেছে। তো ওনার শরীরে 3টা গুলির চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করতেছি উনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে। মুজিবের স্ত্রীর অভিযোগ, এর আগেও তার স্বামীর ওপর হামলার ঘটনা ঘটেছিল। 2বার মারছে, মানে আরো একবার মারছে, আরো 2 জন, আর আরো মানে আর যত করত আসলাম মানে ডাকিয়ে বেতন হতে মানে উড়ো গুলি দিচ্ছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। একটা মোটরসাইকেল ফেলে গেছে, আমি দেখছি ওই সন্ত্রাসীরা যারা গুলি করছে এরা স্কুটার মনে ফেলে গেছে। আমার জানা সম্ভব দাসু জানতে পারবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কে। 5ই আগস্টের পরে পুরো রাউজান যতগুলো খুন হয়েছে সমস্ত খুনের সমস্তগুলো আমরা বিচার চাই। যখন এই ধরনের ঘটনা ঘটে সবাই কাজ শুরু করে দেয়, আমরাও সেইভাবে কাজ শুরু করেছি এবং আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই আসামি গ্রেপ্তার করতে সক্ষম হবো আর কি। তার সাথে যারা জড়িত তারা অলরেডি স্থানীয় সূত্রে আমরা তথ্য পেয়েছি, তাদের নামও পেয়েছি। এর আগে একই কায়দায় হত্যা করা হয় যুবদল নেতা জানে আলমকে। ঘটনার 1.5 মাস পরে ধরা পড়েনি কেউ। 2024 সালের 5ই আগস্টের পর থেকে রাউজানে এখন পর্যন্ত 22টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে 15টি রাজনৈতিক। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে চন্দনা এসে গরু চুরি করতে বাধা দেওয়ায় গুলি করে গৃহকর্তা চন্দন দেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌরসভা জোয়ারা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভোরে একটি মাইক্রোবাসে 5 থেকে 10 জনের সশস্ত্র ডাকাত দল চন্দন দে ও তার প্রতিবেশী নিতাই দের গোয়াল ঘরে হানা দেয়। কয়েকটি গরু জোর করে নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয় চন্দন দে। ডাকাতরা চন্দনকে গুলি করে হত্যা করে 3টি গরু নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাভারে মহাসড়কে 2 পাশে চলে গেছে দখলে। গড়ে উঠেছে ছোট বড় নানা স্থাপনা, চলছে ব্যবসা। নিয়ন্ত্রণ করছে চাঁদাবাজরা। ফুটপাতে অধিকার নেই পথচারীর। অনিয়ম ঠেকাতে মাঝে মাঝে অভিযান চললেও পরিস্থিতি বদলায় না। সাভারে সড়ক বা মহাসড়ক যত প্রশস্তই হোক, দখলদারের দৌরাত্ম্যে বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে নবীনগর হয়ে টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পর্যন্ত প্রায় প্রতিটি বাস স্ট্যান্ড এলাকার একই চিত্র। রাস্তার ওপর পাশের খালি জায়গা বা ফুটপাতে ভ্যানে, ছাতার নিচে বা অস্থায়ী দোকান তুলে চলছে ব্যবসা। বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ছোট ছোট দোকান নিয়ে হাট বাজার, এমনকি আড়ত। এসব স্থানে যানজট নিত্যসঙ্গী। ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীরা হাঁটেন মূল সড়ক দিয়ে। ফুটপাতে এগুলো তো সবাই নিয়মের বিরুদ্ধে দোকানগুলা দিছে। শাকসবজি আলাদা পিছে ময়লা সব ফালায়, এই সমস্যা। ফুটপাতে যে ধরনের ব্যবসায়ী আছে আর অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে তো মনে হয় চাহিদা থেকে অনেক বেশি। দখলদারদের ছত্রছায়ায় ফুটপাত ও রাস্তার পাশে এসব অবৈধ দোকান গড়ে উঠেছে। প্রতিদিন মহাসড়কের পাশের প্রতিটি দোকান থেকে গড়ে চাঁদা আদায় হয় 100 থেকে 300 টাকা পর্যন্ত। ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু দুপাশ অংশে ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকানপাট, হাটবাজার বসিয়ে একটি মহল কিন্তু সুবিধা নিচ্ছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা একটি চাঁদার কারবার কিন্তু হচ্ছে। অনিয়ম বন্ধ করতে মাঝে মাঝে অভিযানে নামে প্রশাসন, চলে উচ্ছেদ কার্যক্রম। ঢাকা 19 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যানজট মুক্ত, নিরাপদ সাভার নগরী গড়ার। নারীদের নিরাপত্তা চাই, এই কাজগুলো আমরা করবো সবার আগে। মহাসড়ক যেন হয় নিরাপদ, ফুটপাত যেন থাকে পথচারীর জন্য, এমন অবস্থা চান সাভারবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে ছেলেরাও এখন ব্যস্ত ঈদের কেনাকাটায়। পাঞ্জাবি ও শার্টের বাজারে বাড়ছে ভিড়। রং আর নকশা এসেছে বৈচিত্র্য। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের মনোযোগ আকর্ষণে কম মুনাফায় বিক্রি করতে হচ্ছে।
পুরুষের ঈদের বড় অনুষঙ্গ পাঞ্জাবি। সাদা অফ হোয়াইটের পাশাপাশি এবার ট্রেন্ডে প্যাস্টেল মেরুন, অলিভ আর নেভি ব্লু। সুতির পাশাপাশি লিলেন ও সিল্ক মিশ্রিত কাপড়েও দেখা যাচ্ছে বৈচিত্র্য। সকালে পাঞ্জাবি পরলেও ঈদের দাওয়াতে পরার জন্য অনেকেই বেছে নেন শার্ট। সবাই খুঁজছেন আরামদায়ক কিন্তু স্টাইলিশ পোশাক। সুতিটাই সবার জন্য কমফোর্ট জোন, ওই হিসেবে সুতিটাই চুজ করে এসেছে। ফর্মাল পরে তাদের জন্য পাঞ্জাবিটা যায়, নামাজ পড়বে তাদের জন্য ডিফারেন্ট কিছু, তারা কুর্তা পরতে পারে বা কাফতান যেটা আছে। আমি মাত্র একটা কিনলাম সিল্কের, এক একজনের চয়েস এক এক রকম, পছন্দ এক এক রকম। কেউ এসেছেন নিজের জন্য, কেউ বা বাবা অথবা পরিবারের অন্য পুরুষ সদস্যদের জন্য করছেন কেনাকাটা। বাবা তো আসলে যেহেতু একটু এইজ, সো আমরা চাচ্ছি একটু কমফোর্টের ভেতরে কটনটা বেশি প্রেফার করছি। যে টপ ক্লাসেরও যেরকম আছে, মিডল ক্লাসের জন্য অ্যাফোর্ডেবল এর মধ্যেই আছে। বিক্রেতাদের দাবি পাইকারি পর্যায়ে দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের কথা বিবেচনা করে লাভ করছেন কম। এমব্রয়ডারি কালেকশনগুলো এসেছে, কারচুপির কালেকশন এসেছে, পাশাপাশি আমরা সিম্পল কালেকশনগুলো রাখার চেষ্টা করেছি। এবার আমরা প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি, কিন্তু কোয়ালিটিটা দিয়েছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি। সুতরাং লাস্ট ইয়ারের থেকে আমাদের প্রাইস খুবই অ্যাফোর্ডেবল আছে। এবার ছেলেদের ঈদ ফ্যাশনে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। চলচ্চিত্র মানেই বিনোদন আর তারকাদের ঝলক, কিন্তু রূপালী পর্দাতেই যখন বারবার ভেসে ওঠে ধূমপান আর মাদকের দৃশ্য, তখন প্রশ্ন উঠছে কি শিখছে তরুণ প্রজন্ম। রাজধানীতে এক আলোচনা সভায় এমন প্রশ্ন রেখেছেন বক্তারা। তাদের মতে ট্রেলার থেকে পোস্টার সর্বত্র সিগারেট হাতে নায়ক নায়িকার উপস্থিতি যেন হয়ে উঠছে অস্বাস্থ্যকর রীতি। সভাটি যৌথভাবে আয়োজন করে মানুষ ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একজন ড্রাগ অ্যাডিক্টেড। 2025 সালে মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ ছবিতেই খোলামেলাভাবে ধূমপানের দৃশ্য রাখা হয়েছে। কোনো কোনো ছবিতে শতাধিকবার সিগারেট হাতে চরিত্রদের উপস্থিতি দেখা যায়। শুধু সিনেমার ভেতরেই নয়, ট্রেলার, পোস্টার, টিজার ও সোশ্যাল মিডিয়া প্রচারণাতেও এসব দৃশ্য ছড়িয়ে পড়ছে, যা তরুণ দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়াচ্ছে। এমন প্রেক্ষাপটে তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড যৌথভাবে আয়োজন করে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন সংশ্লিষ্টদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান SM আব্দুর রহমান। ছোট ছোট ছেলেমেয়েরা, তরুণরা যখন ফিল্মে বা সোশ্যাল মিডিয়াতে বা OTT প্ল্যাটফর্মে নায়ক বা নায়িকার হাতে সিগারেট দেখে, তখন তারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়। তাদের রোল মডেল যখন সিনেমায় সিগারেট খায়, তখন তারা মনে করেন তারাও হিরো হতে পারবে। তো এই যে একটা চিন্তাভাবনা, এর থেকে তারা আস্তে আস্তে ধূমপানের দিকে তারা আসক্ত হয়ে যায়। আয়োজনে আরও ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন। আমাদের সবার উচিত যে কোনো ছবিতে বা পোস্টার ব্যানারে আগে সিগারেট মদ দিয়ে কোনো পোস্টার সেন্সর হবে না, এটা প্রজ্ঞাপন জারি করা উচিত। বক্তারা বলেন, চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য তরুণদের সরাসরি প্রভাবিত করে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কোনোভাবেই থামছে না জেফ্রি অ্যাপস্টিন ঝড়। তার যৌন কেলেঙ্কারি ঘটনার সঙ্গে উঠে আসছে নানা মাত্রিক প্রসঙ্গ। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। সেখানে জবানবন্দি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিশ্লেষকরা বলছেন, এই জবানবন্দি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। মার্কিন কংগ্রেসের তদারকি কমিটি প্রয়াত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে তদন্ত করছে। এ কার্যক্রমে আজ জবানবন্দি দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। আর শুক্রবার হাজির হবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। প্রথমে তারা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালেও কংগ্রেস অবমাননার নোটিশের মুখে শেষ পর্যন্ত রাজি হন। নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় তাদের বাসভবনের কাছেই এই জিজ্ঞাসাবাদ চলবে। বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালে অ্যাপস্টিন 17 বার হোয়াইট হাউসে গিয়েছিলেন। এ নিয়ে জনমনে আগ্রহ আছে, তারা জানতে চান ওই সম্পর্কের কারণ। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যে নথি প্রকাশ করেছে, সেখানে বিল ক্লিন্টনের সঙ্গে অ্যাপস্টিনের একাধিক ছবি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকদের মতে, কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্টের কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এটি একটি নজির স্থাপন করতে পারে। ভবিষ্যতে কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত হলে তাকে কংগ্রেসে এসে জবাব দিতে হতে পারে।
হিলারি ক্লিনটন দাবি করছেন তিনি অ্যাপিস্টেনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের কথা মনে করতে পারেন। তবে অ্যাপিস্টেনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল বর্তমানে মানব পাচারের দায়ে কারাদণ্ড ভোগ করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একসময় অ্যাপিস্টেনের সামাজিক যোগাযোগ ছিল, যদিও ট্রাম্প বলছেন বহু বছর আগে থেকেই তাদের সম্পর্ক ছিন্ন হয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।